রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। নির্বাচন ঘিরে অভূতপূর্ব জাগরণ বাংলাদেশে। ট্রাইব্যুনালের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়ার সাক্ষ্য আন্তর্জাতিক গণমাধ্যমে। গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি ইন্দোনেশিয়ার। গাজা ইসরায়েল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের দেয়া থার্মোবারিক বোমা। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান শুধু একটি সরকারের পতন নয়, বরং একটি সম্পূর্ণ রাজনৈতিক যুগের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই শূন্যতার ভেতরেই তারেক রহমানের প্রত্যাবর্তন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য ক্ষমতায় ফেরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন ও প্রত্যাশা তৈরি করেছে। ১৭ বছরের নির্বাসন শেষে এমন এক সময় দেশে ফেরা তারেক রহমান কেবল একটি দলের নেতা নন, বরং তিনি হয়ে উঠেছেন পোস্ট হাসিনা বাংলাদেশ কেমন হবে এই বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রশ্নটি তাই ব্যক্তিগত নয়, কাঠামোগত ও ঐতিহাসিক। তারেক রহমান কি সত্যি সেই পরিবর্তনের প্রতীক যা বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে খুঁজছে, নাকি তিনি মূলত অতীতের রাজনীতিরই নতুন সংস্করণ, যেখানে ক্ষমতা বদলালেও শাসনের ধরন ও রাজনৈতিক সংস্কৃতি অপরিবর্তিত থেকে যাবে? তারেক রহমানকে নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। তারেক রহমানের ফিরে আসার প্রতীকী গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। দীর্ঘদিন ধরে দমনপীড়ন, মামলা, গ্রেপ্তার, দলীয় ভাঙন ও মাঠ রাজনীতি থেকে বিচ্ছিন্নতার মধ্যে থাকা বিএনপির জন্য তার প্রকাশ্য উপস্থিতি ছিল এক ধরনের মানসিক পুনরুজ্জীবন। গাজীপুর, খুলনা, রাজশাহী কিংবা চট্টগ্রামের জনসমাবেশে বিপুল জনসমাগম দেখিয়ে দিয়েছে যে বিএনপির একটি বড় সামাজিক ভিত্তি এখনও অক্ষত রয়ে গেছে এবং সেই ভিত্তির সঙ্গে তারেক রহমানের নাম গভীরভাবে জড়িয়ে আছে। এটি কেবল তার ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, বরং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার বহনকারী এক রাজনৈতিক পরিচয়ের শক্তিও। বাংলাদেশের রাজনীতিতে পরিবারকেন্দ্রিক নেতৃত্ব নতুন কিছু নয় এবং এই বাস্তবতায় তারেক রহমানের উত্থান অনেকের কাছেই স্বাভাবিক বলে মনে হয়েছে। তবে এই উত্তরাধিকারী আবার তার জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে উঠছে, কারণ জনগণের একটি বড় অংশ, বিশেষ করে তরুণ ভোটাররা, রাজনৈতিক রাজবংশের বাইরে নতুন নেতৃত্ব ও নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায়। নির্বাচনী মাঠে তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি যেমন তার নাম ও পরিচিতি, তেমনি সবচেয়ে বড় দুর্বলতাও সেই নামের সঙ্গে যুক্ত অতীত। ২০০১ থেকে ২০০৬ মেয়াদের বিএনপি জামাত জোট সরকারের সময় দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা ও হাওয়া ভবন সংস্কৃতি আজও মানুষের স্মৃতিতে রয়ে গেছে। যদিও সেই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্তমান তরুণ ভোটারদের নেই, তবুও গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের প্রচারণা, পাঠ্যপুস্তক, মিডিয়ায় বয়ান ও সামাজিক আলোচনার মাধ্যমে বিএনপি মানেই দুর্নীতি ও চাঁদাবাজি, এই ধারণা গভীরভাবে প্রতীত রয়েছে। শেখ হাসিনার শাসন আমলের কঠোরতা ও একদলীয় প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও সেই ক্ষোভ স্বয়ংক্রিয়ভাবে বিএনপির প্রতি আস্থায় রূপ নিচ্ছে না। এখানেই তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি কি শুধু হাসিনা বিরোধী আবেগের সুবিধাভোগী, নাকি সত্যি বিশ্বাসযোগ্য বিকল্প? এই বিশ্বাসযোগ্যতার প্রশ্নটি সবচেয়ে বেশি সামনে এসেছে বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও শৃঙ্খলার অভাবে। দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী, স্থানীয় পর্যায়ে প্রকাশ্য কোন্দল এবং রাজনৈতিক সহিংসতায় দলের কর্মীদের সম্পৃক্ততার পরিসংখ্যান তারেক রহমানের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। দীর্ঘদিন বিদেশে থেকে ভার্চুয়াল নেতৃত্ব দেওয়া আর দেশে ফিরে বাস্তব মাঠের রাজনীতি সামলানো, এই দুইয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট। তার প্রত্যাবর্তনের পরও যদি দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা না হয়, তবে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় শাসন কতটা কার্যকর হবে, এই প্রশ্ন অনিবার্যভাবে উঠছে। এখানে বিষয়টি শুধু প্রশাসনিক দক্ষতার নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির। একটি দল যদি নিজের ভেতরের অনিয়ম, সহিংসতা ও স্বার্থান্বেষী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য, সেটাই আলোচনার কেন্দ্রে। তারেক রহমানের বক্তৃতা ও নীতিগত বক্তব্য এই অনিশ্চয়তাকে আরও জোরালো করেছে।
তার নির্বাচনী ভাষণে বড় বড় প্রতিশ্রুতি, আবেগী আহ্বান এবং কখনো কখনো বাস্তবতা বিবর্জিত দাবি তার প্রস্তুতি ও নীতিগত গভীরতা নিয়ে প্রশ্ন তুলছে। ফসল উৎপাদন, অর্থনৈতিক পরিকল্পনা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে ভুল তথ্য কিংবা অসম্ভব লক্ষ্য ঘোষণার ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এসব ভুলকে কেউ কেউ দীর্ঘ নির্বাসনের ফল বলে ব্যাখ্যা করলেও একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তার কাছ থেকে যে পরিমাণ নীতিগত পরিপক্কতা প্রত্যাশিত তা এখনও অনেকের চোখে অনুপস্থিত। বিশেষ করে ফ্যামিলি কার্ড, ব্যাপক ভাতা প্রদান বা শত কোটি গাছ লাগানোর মতো প্রতিশ্রুতি অর্থনৈতিক বাস্তবতায় কতটা সম্ভব, এই প্রশ্নের জবাব তিনি বা তার দল দিতে পারেনি। দুর্নীতি বিরোধী বক্তব্যের ক্ষেত্রেও তারেক রহমান এক ধরনের দ্বন্দ্বের মুখে। একদিকে তিনি রাষ্ট্রীয় জবাবদিহিতা ও আইনের শাসনের কথা বলছেন, অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকায় ঋণ খেলাপি ও বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি সেই বক্তব্যকে দুর্বল করে দিচ্ছে। শেখ হাসিনার সরকারের অধীনে দুর্নীতির অভিযোগ যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল, তার বিরুদ্ধে জনমনে ক্ষোভ থাকলেও মানুষ এখন শুধু কথার পরিবর্তে কাঠামোগত সংস্কারের আশ্বাস চায়। প্রশ্ন হল, বিএনপি কি সত্যি ক্ষমতায় গেলে নিজের ভেতরের স্বার্থান্বেষী গোষ্ঠী, ব্যবসায়ী রাজনৈতিক জোট ও কালো টাকার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি তারা আগের মতোই রাষ্ট্রকে ক্ষমতার বণ্টনের মাধ্যম হিসেবে ব্যবহার করবে? তারেক রহমানের নেতৃত্বের আরেকটি বিতর্কিত দিক হল তার উপদেষ্টা ও ঘনিষ্ঠ বৃত্ত। দীর্ঘদিন লন্ডনে থাকা সহযোগীদের ওপর তার নির্ভরতা দলের ভেতরে অসন্তোষ তৈরি করেছে। যারা দেশের ভেতরে থেকে গ্রেফতার, নির্যাতন ও রাজনৈতিক চাপ সহ্য করেছেন, তারা নিজেদের উপেক্ষিত মনে করছেন। এই অভ্যন্তরীণ বিভাজন শুধু দলীয় ঐক্যকে দুর্বল করছে না, বরং তারেক রহমানের মাটি ও মানুষের সঙ্গে সংযোগের দাবিকেও প্রশ্নবিদ্ধ করছে। যদিও তিনি দেশ জুড়ে সফর করছেন, কিন্তু তার চলাফেরা ও মানুষের সঙ্গে যোগাযোগ যদি অতিমাত্রায় নিয়ন্ত্রিত থাকে, তবে বাস্তব সমস্যার সরাসরি প্রতিফলন তার সিদ্ধান্তে কতটা আসবে সেটিও অনিশ্চিত। এইসব সীমাবদ্ধতার মধ্যেও বাস্তবতা হল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানই ক্ষমতায় আসার সবচেয়ে সম্ভাব্য মুখ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া, অন্তর্বর্তী সরকারের সীমিত সময়কাল এবং জামাতে ইসলামী ও নতুন নাগরিক প্ল্যাটফর্মগুলোর সাংগঠনিক দুর্বলতা বিএনপিকে স্বাভাবিকভাবেই এগিয়ে রেখেছে। কিন্তু এই এগিয়ে থাকা কি জন আস্থার ফল, নাকি কেবল বিকল্পের অভাব? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষকের মতে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ বিএনপিকে পরিচিত ও ব্যবস্থাপনাযোগ্য শক্তি হিসেবে দেখছে, যা আবারও পুরনো স্ট্যাটাসকো ফিরিয়ে আনতে পারে। এই দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক তা নিয়ে বিতর্ক রয়েছে। তরুণ প্রজন্মের দৃষ্টিতে বিষয়টি আরও জটিল। তারা একদিকে হাসিনার শাসনের দমনমূলক চরিত্র প্রত্যাখ্যান করেছে, অন্যদিকে তারা এমন রাজনীতি চায় যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসন থাকবে। তারেক রহমান সেই আকাঙ্ক্ষার প্রতীক হতে পেরেছেন কিনা তা এখন স্পষ্ট নয়। তার ক্ষমতায় আসা যদি কেবল পরিবারভিত্তিক রাজনীতির ধারাবাহিকতা ও দলীয় স্বার্থ রক্ষার পুনরাবৃত্তি হয়, তবে পোস্ট হাসিনা বাংলাদেশ নামমাত্র পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর তিনি যদি সত্যি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দল ও রাষ্ট্রে কাঠামোগত সংস্কার আনতে পারেন, তবে তার নেতৃত্ব নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। সব মিলিয়ে তারেক রহমানের সামনের সুযোগ যেমন বড়, তেমনি ঝুঁকিও গভীর। এই নির্বাচন কেবল একটি সরকার গঠনের প্রক্রিয়া নয়, বরং এটি নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি অতীতের চক্রে ঘুরপাক খাবে নাকি নতুন পথে হাঁটবে। তারেক রহমান সেই পরিবর্তনের মুখ হতে পারেন, কিন্তু তা নিশ্চিত নয়। তার ভবিষ্যৎ নেতৃত্ব নির্ভর করবে তিনি কতটা দৃঢ়ভাবে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন, কতটা বাস্তবসম্মত বিশ্বাসযোগ্য নীতি প্রস্তাব দিতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি অতীতের রাজনীতির ছায়া থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি গড়তে পারবেন কিনা। পোস্ট হাসিনা বাংলাদেশের জন্য প্রশ্নটি তাই এখনো খোলা। তারেক রহমান কি সত্যি পরিবর্তন, নাকি কেবল পরিচিত এক বিকল্প? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাফি সোমবার দেশটির পার্লামেন্টের এক
রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ব্রিফিং দেন। বৈঠকে দেশের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র সংলাপের অগ্রগতি এবং সামরিক প্রস্তুতির অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পার্লামেন্টের প্রেসিডিং বোর্ডের মুখপাত্র আব্বাস গোদারজি সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক প্রধানের একযোগে উপস্থিতির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র, ইরানের কূটনীতি ও সামরিক সক্ষমতা পরস্পর সমন্বিত এবং একে অপরের পরিপূরক। তিনি এটিকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে উল্লেখ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য সহ একাধিক সংসদ সদস্য বক্তব্য রাখেন। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলকে 2015 সালের পরমাণু চুক্তি থেকে পাওয়া অভিজ্ঞতা এবং স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল ইস্যু মাথায় রাখার আহ্বান জানান। গোদারজি বলেন, যুক্তরাষ্ট্রের অতীতের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস রয়েছে, যা ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি আরও জানান, বৈঠকে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইরান কখনোই শূন্য সমৃদ্ধকরণ নীতি মেনে নেবে না। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কেও একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। উল্লেখ্য, গত 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় হওয়া এ আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি সীমিতকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য কাঠামো নিয়ে মতবিনিময় হয়। আলোচনা শেষে আরাকচি একে ভালো সূচনা বলে মন্তব্য করেন, তবে পরবর্তী অগ্রগতি তেহরান ও ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানান তিনি। ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়ে জানিয়েছেন, দেশটি শিগগিরই তাদের প্রথম রাডার স্যাটেলাইট উন্মোচন করতে যাচ্ছে। তিনি বলেন, রাদ 1 ও রাদ 2 পরিবারের রাডার স্যাটেলাইটগুলো বর্তমানে নকশা ও নির্মাণাধীন রয়েছে। তার ভাষ্য অনুযায়ী রাদ 1 একটি SAR ধরনের স্যাটেলাইট, যার ইমেজিং রেজুলেশন 50 মিটারের চেয়েও উন্নত। স্যাটেলাইটটি বর্তমানে সমন্বয় পর্যায়ে নেই, বরং চূড়ান্ত ধাপ অতিক্রম করছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে রাদ 2 স্যাটেলাইট 20 মিটারের বেশি উন্নত রেজুলেশন ক্ষমতা নিয়ে উন্নয়নাধীন রয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি উন্মোচিত হতে পারে বলে জানান সংস্থাটির প্রধান। সালারিয়ে বলেন, রাডার স্যাটেলাইটের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো দৃশ্যমান আলোর বাইরে ভিন্ন স্পেকট্রাম ও তরঙ্গদৈর্ঘ্য ছবি ধারণ করতে সক্ষম। ফলে আবহাওয়ার প্রতিকূলতা, ধুলাবালি, বায়ুমণ্ডলের কণা বা ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতিতেও এসব স্যাটেলাইট সহজেই চিত্র ধারণ কার্যক্রম পরিচালনা করতে পারে। এমনকি তুষারে আচ্ছাদিত অঞ্চল সহ কঠিন পরিবেশেও ইমেজিং সম্ভব হয়। এদিকে 2026 সালের জানুয়ারির শুরুতে ইরান 3টি নতুন স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন ও প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করার ঘোষণা দেয়। জাতীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী জাফার, পায়া ও কাউসার স্যাটেলাইটগুলো কয়েক সপ্তাহব্যাপী কক্ষপথীয় পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং প্রাথমিক ইন অরবিট পরীক্ষাগুলোতে সামগ্রিক প্রযুক্তিগত অবস্থা সন্তোষজনক পাওয়া গেছে। সংস্থাটি জানায়, স্যাটেলাইটগুলোর বিভিন্ন উপব্যবস্থার মূল্যায়ন ও স্থিতিশীলকরণ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তবে উৎক্ষেপণ যানের মাধ্যমে কক্ষপথে স্থাপনের সময় সৃষ্ট একটি সমস্যার কারণে পায়া স্যাটেলাইটে বিশেষ নজর দেওয়া হয় এবং নির্দিষ্ট সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রযুক্তিতে একাধিক স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের মাধ্যমে ইরান তার মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ওমানে অনুষ্ঠিত সর্বশেষ পরোক্ষ আলোচনা পারমাণবিক ইস্যুতে ন্যায্য ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানের বাস্তব সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূতদের সামনে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি চাপের নীতি ও অতিরিক্ত দাবি থেকে সরে আসে তবে চলমান আলোচনায় ইতিবাচক ফল বয়ে আনতে পারে। আঞ্চলিক প্রতিবেশীদের সমর্থনে শুরু হওয়া এই নতুন দফার সংলাপকে তিনি যুক্তিসঙ্গত ও ন্যায়ভিত্তিক সমাধানের পথ হিসেবে উল্লেখ করেন। পেজেশকিয়ান স্পষ্ট করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিশ্চিত করতে হবে এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের গ্যারান্টি দিতে হবে। অপরপক্ষ সততা ও প্রতিশ্রুতি দেখালে ইরানও তার অঙ্গীকার রক্ষা করবে বলেন তিনি। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, 6 ফেব্রুয়ারি মাস্কাটে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে
বৈঠক ছিল ভালো সূচনা। তিনি বলেন, ইরান ফলাফলমুখী ও আন্তরিক আলোচনায় আগ্রহী, তবে অগ্রগতি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের প্রতিশ্রুতির ওপর। আরাকচি পুনর্ব্যক্ত করেন, নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের জন্য আলোচনাযোগ্য লাল রেখা। এর আগে 2015 সালের পারমাণবিক চুক্তির বিকল্প খুঁজতে 5 দফা আলোচনা হলেও 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি হামলার পর পরিস্থিতি জটিল হয়ে পড়ে। ওই 12 দিনের সংঘাতে ইরানে অন্তত 1064 জন নিহত হন বলে তেহরান জানায়, যার ফলে নির্ধারিত 6ষ্ঠ দফা বৈঠক স্থগিত হয়। ইরান জানিয়েছে তারা কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও আলোচনাকে সামরিক চাপের আড়াল হিসেবে ব্যবহার করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলের ছোট শহর টাম্বলডার রিজে মঙ্গলবার এক স্কুলে মর্মান্তিক বন্দুক হামলার ঘটনায় অন্তত 9 জন নিহত এবং 27 জন আহত হয়েছেন বলে জানিয়েছে কানাডিয়ান পুলিশ। এটি দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বন্দুক হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের মতে এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই এবং জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। স্থানীয় সময় দুপুর 1:20 দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে 6 জনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। স্কুলের ভেতরেই সন্দেহভাজন হামলাকারীর লাশ পাওয়া যায়। পরে কাছের একটি বাড়ি থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়, যা এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছে পুলিশ। সন্দেহভাজনকে বাদামি চুলের এক নারী হিসেবে বর্ণনা করা হয়েছে, তবে এখনও তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে শিশু ছিল কিনা তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। স্কুলের এক শিক্ষার্থী জানান, হঠাৎ লকডাউন অ্যালার্ম বাজলে তারা শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে টেবিল দিয়ে ব্যারিকেড তৈরি করে 2 ঘন্টার বেশি সময় ভেতরে অবস্থান করেন। পুলিশ এসে প্রায় 100 শিক্ষার্থী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়। প্রায় 2400 জনসংখ্যার প্রত্যন্ত এই শহরটি ভ্যানকুভার থেকে প্রায় 1155 কিলোমিটার দূরে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত। শহরের মেয়র বলেন, ছোট এই সম্প্রদায়ে প্রত্যেক ভুক্তভোগীকেই তিনি ব্যক্তিগতভাবে চিনতেন এবং তাদের তিনি বাসিন্দা নয়, পরিবার মনে করতেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার সদস্যভুক্ত 2 ডজনেরও বেশি দেশের রাষ্ট্রদূত এক যৌথ বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেন, ইসরায়েল এমন সব প্রশাসনিক, সামরিক ও বসতি সম্প্রসারণমূলক পদক্ষেপ নিচ্ছে যা কার্যত পশ্চিম তীরকে ধাপে ধাপে সংযুক্তিকরণের দিকে নিয়ে যাচ্ছে। যৌথ বিবৃতিতে বলা হয়, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাবনা এবং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিকে দুর্বল করছে। রাষ্ট্রদূতরা সতর্ক করে বলেন, দখলকৃত ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন, ভূমি অধিগ্রহণ, চলাচলে বিধিনিষেধ আরোপ এবং ফিলিস্তিনি জনগণের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করার মাধ্যমে ইসরায়েল একটি স্থায়ী বাস্তবতা তৈরি করতে চাইছে, যা ভবিষ্যতে একটি স্বাধীন ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করবে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দখলদার শক্তির একতরফা পদক্ষেপ বন্ধে স্পষ্ট ও শক্ত অবস্থান গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা পূর্ব জেরুজালেম সহ অধিকৃত সব ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত অবস্থান অপরিবর্তিত রাখার দাবি পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক জাতিসংঘ প্রস্তাবনার ভিত্তিতে 2 রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। আরব ও মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা জোর দিয়ে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তির স্বার্থে পশ্চিম তীরে যে কোনো ধরনের সংযুক্তিকরণ পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অভূতপূর্ব এক গণজাগরণ তৈরি হয়েছে। নির্বাচন ঘিরে দেশটিতে এমন সব দৃশ্য দেখা যাচ্ছে যা অতীতে কখনো দেখা যায়নি। দেশটির গোটা সমাজ মাধ্যম এবং কোটি কোটি মানুষ যেন নির্বাচনের জ্বরে কাঁপছে। নির্বাচন উপলক্ষে 11 ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শুরুর আগের দিন 10 ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে মিছিলে মিছিলে মানুষ গ্রামের দিকে ছুটতে শুরু করে ভোট দেওয়ার লক্ষ্যে। ঈদের সময়ও এভাবে এত মানুষকে গ্রামে ছুটতে দেখা যায় না।
ট্রেন ও দক্ষিণাঞ্চলগামী লঞ্চের ছাদে দেখা গেছে অভূতপূর্ব আর ব্যতিক্রমী এক দৃশ্য। হাজার হাজার মানুষ ট্রেন ও লঞ্চের ছাদে করে বাড়ি ফেরার পথে একটি দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা বলে স্লোগান দিতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে বৃহস্পতিবারের ভোটের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। সব বাধা ও আশঙ্কা অতিক্রম করে যদি এদিন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠানে সক্ষম হয়, তাহলে আগামীর বাংলাদেশের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। বিপরীত দিকে যদি সেটা সম্ভব না হয়, তাহলে অজানা অন্ধকারের দিকে ধাবিত হতে পারে দেশটি। ২৪ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও চেতনার আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে দেশটির কোটি কোটি ভোটার। বাংলাদেশের মানুষ এর আগে সর্বশেষ ভোট প্রয়োগের সুযোগ পেয়েছিল ২০০৮ সালে, কিন্তু সেই ভোটের ফলাফল ভোটারদের রায় অনুযায়ী হয়নি। ভোটের ফলাফল আগেই ঠিক করে রেখেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। পাতানো সেই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর বাংলাদেশের মানুষের সাথে শেখ হাসিনা গত ১.৫ যুগ ধরে ভোটের নামে চরম এক তামাশা আর প্রতারণার আয়োজন করেছেন বারবার। গত ১.৫ যুগ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল মাফিয়া হাসিনা সরকার। ২৪ জুলাই বিপ্লবের ফলে আবার বাংলাদেশের মানুষের সামনে সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রার। ২৪ জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন একটি দেশ চেয়েছিল, কিন্তু নানা কারণে তাদের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। তবে জুলাই বিপ্লবের সেই চেতনা তাদের মনে আজও পূর্ণ মাত্রায় জাগ্রত। তারা জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায়, কারণ জুলাই বিপ্লব ব্যর্থ হওয়া মানে আবার সেই পুরনো আবর্তে ফিরে যাওয়া, যা কোনো মতেই হতে দেবে না দেশটির জেনজি। তারা এখন অপেক্ষায় আছে নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠার যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়ন করবে, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করবে। তাদের মতে জুলাই বিপ্লব আজও পূর্ণ হয়নি এবং চলমান। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারা বিপ্লবকে সফলতার আরেকটি ধাপে নিয়ে যাওয়ার উপায় হিসেবে দেখছে। সেজন্য তারা সজাগ রয়েছে নির্বাচনকে যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, সেই হিসেবে নির্বাচন একটি ব্যতিক্রম বাংলাদেশের ইতিহাসে। পতিত মাফিয়া শাসক শেখ হাসিনা ভারতে বসে ঘোষণা দিয়েছেন নির্বাচন বানচাল করার জন্য। বাংলাদেশেও বিভিন্ন ক্ষেত্রে বসে আছে মাফিয়া হাসিনার দোসররা। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে নানা ধরনের শঙ্কাও রয়ে গেছে। তবে জেনজি নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন তারা বেঁচে থাকতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারবে না এবং কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও কেউ করতে পারবে না। কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমও সরব বাংলাদেশের আগামীকালকের নির্বাচন নিয়ে। সারা বিশ্ব থেকে শত শত সাংবাদিক বর্তমানে অবস্থান করছে বাংলাদেশে। ফলে বাংলাদেশ পরিণত হয়েছে অন্যরকম একটি উৎসবের দেশে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, তিনি সেনাপ্রধান থাকাকালে জানতে পারেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ছত্র ছায়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কিছু ব্যক্তি নিয়মিত ডিজিএফআই এর অফিস ভিজিট করত। সেখানে যে 7টি মিটিং রুম ছিল তার একটিতে তাদেরকে কাজ করতে দেয়া হতো। তারা বিভিন্ন সময় কিছু ব্যক্তিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে তার তালিকা ডিজিএফআই এর কাছে দিত। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দিতে তিনি একথা বলেন। ইকবাল করিম ভূঁইয়া বলেন, সেনা প্রধানের তথ্য পাওয়ার জন্য অনেক সূত্র রয়েছে। আমার অধীনে আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স নামে 2টি ব্যক্তি বা সংস্থা রয়েছে। এছাড়া র্যাবের অফিসার এবং অন্য ব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে আমি অনেক তথ্য জানতে পারতাম। এসব তথ্যের মাধ্যমে জানতে পারি সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের মিসগাইড করা হচ্ছে এবং ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এ ব্যাপারে তিনি 3টি ঘটনা উল্লেখ করেন। একজন কনিষ্ঠ অফিসার র্যাব থেকে প্রত্যাবর্তনের পরে তার সঙ্গে সাক্ষাতের জন্য অফিসে আসেন। র্যাব থেকে যারা ফিরে আসতো তাদেরকে তিনি প্রথম প্রশ্ন করতেন তারা কতজন মানুষ হত্যা করেছে। এই অফিসারকে একই প্রশ্ন করা হয়, সে উত্তরে বলল 6 জন। তখন তাকে জিজ্ঞাসা করেন 6 জনকে কি সে সরাসরি হত্যা করেছে? উত্তরে সে বলল 2 জনকে সে সরাসরি হত্যা করেছে এবং বাকি 4 জনকে হত্যার সময় সে সেখানে উপস্থিত ছিল। তারপর সেনাপ্রধান জিজ্ঞেস করেন প্রতিটি হত্যার জন্য কত টাকা করে পেয়েছে। উত্তরে সে বলল 10,000। তখন জিজ্ঞাসা করা হয় টাকা নিয়ে কি করেছ? উত্তরে সে বলল টাকাগুলো গ্রামের মসজিদে অনুদান হিসেবে দিয়েছে। তখন ইকবাল করিম বুঝে নেন এই কাজগুলো সে ইচ্ছার বিরুদ্ধে করেছে এবং অপরাধ বোধ থেকে সে টাকাগুলো মসজিদে দান করেছে।
দ্বিতীয় ঘটনাতে একজন লেফটেন্যান্ট কর্নেল তার সঙ্গে সাক্ষাতের জন্য অফিসে আসেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন, কয়জনকে হত্যা করেছ? সে বলল, 6 জন। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, কেন করেছ? উত্তরে সে বলল, ঊর্ধ্বতন অফিসারের আদেশ পালন করেছি। তিনি তাকে জিজ্ঞেস করেন, আমি তোমার ঊর্ধ্বতন অফিসার কিনা? সে বলল, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, আমি যদি আমার হাগু তোমাকে খেতে বলি, খাবে কিনা? সে বলল, না। আমি তাকে জিজ্ঞেস করলাম, নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা এবং হাগু খাওয়ার মধ্যে কোনটা নিকৃষ্ট? সে বলল, নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা। আমি তাকে বললাম, তাহলে কেন করেছ? উত্তরে সে নিশ্চুপ থেকেছে। অসংখ্য ইন্টারভিউর মধ্যে এগুলো ছিল অল্প কয়েকটি উদাহরণ। ইকবাল করিম ভূঁইয়া র্যাব এবং ডিজিএফআই বিলুপ্ত করার দাবি জানিয়েছেন, কারণ সংস্থা দুটি মূল প্রতিরক্ষা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। সেনা গোয়েন্দা সংস্থা হয়ে ডিজিএফআই বেসামরিক ব্যক্তি ও রাজনীতিবিদদের গুম, অপহরণ সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা করার কোনো অধিকার তাদের নেই। ট্রাইব্যুনালে ইকবাল করিমের সাক্ষ্য এ বিচারের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তান সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার সাক্ষ্য। গাজায় 8,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। তাদেরকে বর্তমানে শান্তি মিশনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাজায় ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এসব সেনা শান্তিরক্ষী বাহিনী হিসেবে সেখানে ভূমিকা পালন করবে। এর মাধ্যমে 1967 সালের পরেই প্রথম গাজায় বিদেশি সেনা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। ইন্দোনেশিয়ান সেনাপ্রধান মারুলি সিমানজুনতাক মঙ্গলবার গাজায় 8,000 সেনা পাঠানোর প্রস্তুতির কথা জানান সংবাদ মাধ্যমকে। এদিকে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় যুক্তরাষ্ট্রের দেয়া থার্মাল অস্ত্র ব্যবহার করেছে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনির লাশ অস্তিত্বহীন হয়ে গেছে। বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করায় মুহূর্তে মানবদেহকে ছায়ে পরিণত করে থার্মোবারিক বোমা। রাশিয়ান মিলিটারি এক্সপার্ট ভ্যাসিলি ফাতিগারোভ আল জাজিরাকে বলেন, থার্মোবারিক বোমা হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিগোলকের তৈরি হয় এবং মুহূর্তে সবকিছুকে অদৃশ্য করে ফেলতে সক্ষম। তিনি বলেন, থার্মোবারিক বোমায় অ্যালুমিনিয়াম, টিটেনিয়াম এবং ম্যাগনেসিয়াম পাউডার ব্যবহার করা হয়, যার ফলে এ বোমা 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করতে সক্ষম কোনো স্থানে বিস্ফোরণের পর। যুক্তরাষ্ট্র তাদের MK-84 হ্যামার বোমায় ব্যবহার করে থাকে এ ধরনের উপাদান, যা 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করে। এ ধরনের একটি বোমার ওজন 900 কেজি। ফলে বিশাল এ বোমার সাহায্যে যেখানে হামলা চালানো হয় সেখানে জাহান্নাম পরিস্থিতি সৃষ্টি হয়। মানবদেহ মুহূর্তে ভস্ম হয়ে যায়। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত সরকারি হিসেবে 72,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে হাজার হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হয়েছে, থার্মোবারিক বোমা হামলার ফলে তারা অস্তিত্বহীন হয়ে গেছে। এছাড়া বিভিন্ন ভবনের নিচে চাপা পড়ে রয়েছে এখনও অগণিত ফিলিস্তিনি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।